আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আমি মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী আপনাদের সামনে এসেছি ব্যবস্থাপনার একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য। আপনারা জানেন যে হেনরি ফাওয়েল বিখ্যাত ব্যবস্থাপনা বিশারদ, আধুনিক ব্যবস্থাপনার জনক। তিনি ব্যবস্থাপনার 14টি মূলনীতি প্রদান করেছেন বা নীতিমালা প্রদান করেছেন। এই নীতিমালার মধ্যে অন্যতম একটা নীতি রয়েছে, নীতিমালা, সেটা হচ্ছে নির্দেশনার ঐক্য। এখন এই নির্দেশনার ঐক্য কাকে বলে? যে কোনো প্রতিষ্ঠানেরই একটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্য অর্জন করার জন্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিভিন্ন সময়ে বিভিন্ন নির্দেশনা জারি করে থাকেন। তাদের অধীনস্থ কর্মীদেরকে সেই নির্দেশ পালন করতে হয়। কিন্তু এমন অনেক সময় আছে যে তারা যে প্রথমে নির্দেশনা প্রদান করেন, সেই নির্দেশনা এক এক সময় এক এক রকম দিয়ে থাকেন। এতে করে সমস্যার সৃষ্টি হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করার জন্য বা লক্ষ্য অর্জন করার জন্য পূর্ব নির্দেশের সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনার কাজকেই ব্যবস্থাপনা নির্দেশনার ঐক্য বা নির্দেশের ঐক্য নীতি বলে, প্রিন্সিপাল অফ ডিরেকশন। প্রথমে এক নির্দেশ জারি করলে সেটা থেকে বেরিয়ে এসে যদি আরেকটা নির্দেশ পালন করতে বলা হয়, তাহলে সেটা কেমন হলো? সেটা তো পরস্পর বিরোধী নীতিমালা। আর পরস্পর বিরোধী নীতিমালা তো কোনো অধীনস্থ কর্মীর পক্ষে বা অধস্তন কর্মীর পক্ষে পালন করা সম্ভব হয় না, তাকে হিমশিম খেতে হয়। তাহলে অর্থাৎ প্রতিষ্ঠান, আমরা অন্যভাবে বলতে পারি যে প্রতিষ্ঠানের মূল লক্ষ্যের আলোকে সব ক্ষেত্রে একই ধারায় নির্দেশনা দেওয়াকে নির্দেশনার ঐক্য নীতি বলে। একজন উৎপাদন ব্যবস্থাপককে বলা হলো যে আপনি সর্বোচ্চ মান বজায় রেখে পণ্য উৎপাদন করবেন। আবার একই সাথে তাকে বলা হলো যে ব্যয় হতে হবে সর্বনিম্ন, খরচ কম হবে, কম খরচে মানসম্পন্ন পণ্য উৎপাদন করতে হবে। কিন্তু এটা কি সম্ভব? ভালো মানসম্মত পণ্য যদি প্রস্তুত করতে হয়, তাহলে সেখানে কম খরচ করলে চলবে? কম খরচ করলে চলবে না। তাহলে এটা হচ্ছে পরস্পর বিরোধী নীতিমালা। এই যে একটা পরস্পর বিরোধী নীতিমালা, এটাকে বলা হচ্ছে এটাই হলো নির্দেশনার, হেনরি ফাওয়েলের মতে এটা হচ্ছে নির্দেশনার ঐক্য নীতিমালা। অর্থাৎ নির্দেশনার প্রথম যে নির্দেশটা দেওয়া হবে, প্রতিটা ব্যক্তি, বিভাগ, উপবিভাগের যে নির্দেশনা, বিভাগকে যে নির্দেশনার আওতায় আনা হবে, নির্দেশ প্রদান করা হবে, সবারই একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে। এবং বিভিন্ন সময়ে যে সমস্ত নির্দেশনা জারি করা হবে, সেগুলোর সাথে একটা সামঞ্জস্য বা মিল থাকতে হবে। এক এক সময় এক এক নির্দেশনা দিলে অধীনস্থ কর্মীর পক্ষে সেটা পালন করা অনেক সময় সম্ভব হয় না, সেটা পালন করা সম্ভব নয়। বরং বলা যেতে পারে যে আপনি সর্বোচ্চ মান বজায় রেখে, যতটুকু সম্ভব আপনি মান বজায় রেখে পণ্য উৎপাদন করুন। পাশাপাশি যতটা সম্ভব কম ব্যয় অবলম্বন করে, অর্থাৎ কম খরচে উৎপাদন করার চেষ্টা করুন। কিন্তু পণ্যের মান চাইবেন আপনি ভালো, আবার আপনি পাশাপাশি আপনি বলবেন যে কম খরচে পণ্য উৎপাদন করতে হবে। এটা কি হয়? এটা কখনো সম্ভব নয়। তারপর আরেকটা উদাহরণ দেওয়া যায়, যেমন মানব সম্পদ ব্যবস্থাপক, ঠিক সেখানে এখানে কর্মী নির্বাচন করা হবে কোনো প্রতিষ্ঠানে। মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ তারা ডিসিশন নিলেন যে সবকিছু বিজ্ঞপ্তি দেওয়া হবে, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে, তারপর লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, তারপর এই সময় অন্যান্য কার্যক্রম সম্পাদন করা হবে। কিন্তু দেখা গেল যে তিনি প্রথমে বললেন যে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে, তারপর তার অধীনস্থ কর্মীদেরকে নির্দেশ দিলেন যে সেটা করা যাবে না, দেয়ালে বিজ্ঞপ্তি লিখে দেয়ালে সাঁটাইয়ে দিতে হবে, দেয়ালে
পত্রিকার বিজ্ঞপ্তি, মানে পত্রিকা নয়, দেয়ালের নিয়োগ বিজ্ঞপ্তি লিখে দিতে হবে। তো তাহলে এটা দুই ধরনের নির্দেশ হলো না? একজন অধীনস্থ কর্মীকে যদি দুই ধরনের নির্দেশনা প্রদান করা হয়, তাহলে কি তার পক্ষে সম্ভব? এই জন্য হেনরি ফাওয়েল বলেছেন যে বিভিন্ন ব্যক্তি, বিভাগ, উপবিভাগ, যেখানে তাদের যে একটা লক্ষ্য, সে একই লক্ষ্যের আলোকে ব্যবস্থাপনা কার্য সম্পাদন করতে হবে, একই লক্ষ্যের আলোকে কাজ করতে হবে, এবং বিভিন্ন সময় জারিকৃত নির্দেশনা সমূহের মধ্যে মিল বা সাদৃশ্য থাকতে হবে। এক এক সময় এক এক নির্দেশ প্রদান করলে চলবে না। হ্যাঁ, প্রথম যে নির্দেশ দেওয়া হবে সেই নির্দেশনা পরবর্তীতে যেন সেটার সাথে একটা মিল থাকে, পরস্পর বিরোধী না হয়, সাংঘর্ষিক না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে উদ্দেশ্য অর্জনের জন্য পূর্ব নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদানের কাজকেই নির্দেশনার ঐক্য নীতি বলে। এখানে যারা শিক্ষার্থী রয়েছে, আমার কলেজের শিক্ষার্থীরাও রয়েছে, ছাত্রছাত্রী যারা রয়েছে, তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তোমাদের যে সৃজনশীল প্রশ্ন আছে, এটার ভিতরে মনে করো এখানে বলা হলো যে নির্দেশনার ঐক্য কি, তাহলে তোমরা কিন্তু এক লাইনের ভিতরে তোমরা এটার উত্তর দিবে। আর যদি এটা হলো জ্ঞানমূলক প্রশ্ন, কিন্তু যদি বলা হয় যে নির্দেশনার ঐক্য বলতে কি বোঝায়, তখন তোমাদেরকে কিন্তু এখানে একটা জ্ঞান আছে, সেটা হচ্ছে নির্দেশনার ঐক্য কাকে বলে বা কি, সেটা হচ্ছে জ্ঞান। আর সেটা ব্যাখ্যা করতে হবে। এই যে উদাহরণগুলো বললাম, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে। প্রথম প্যারা দিবে নির্দেশনার ঐক্য কি সেটা লিখবে, সংজ্ঞা দিবে, তারপর নির্দেশনার ঐক্য সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করবে আরেকটা প্যারাতে। তাহলে প্রথমে 1 নম্বর পেয়ে যাবে জ্ঞানের জন্য, দ্বিতীয়তে অনুধাবনের জন্য, তুমি যে অনুধাবন করতে পেরেছো সেটা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে দিতে পারো, অন্যভাবে দিতে পারো, তাহলে সেটা হবে অনুধাবন, সেখানে আরেক মার্ক পাবে। তাহলে তুমি এখানে 2 মার্ক পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি জানি আমার কলেজের শিক্ষার্থী সহ অন্যান্য যারা যে সমস্ত শিক্ষার্থী বা ছাত্রছাত্রী শুনছো, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা এখানে একটা জ্ঞান রয়েছে আর একটা অনুধাবন রয়েছে। কাজেই তোমাদেরকে প্রথমে কাকে বলে সেটা লিখতে হবে, তারপর সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো নির্দেশনার ঐক্য বা প্রিন্সিপাল অফ ডিরেকশন কি। তো তোমাদের আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার আমি তোমাদের মাঝে ফিরে আসছি। এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। আমি ক্ষুদ্র আকারে তোমাদের ক্ষুদ্র প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা উপকৃত হবে। আমি আমার লেখাটা ইউটিউবেও দিচ্ছি, আর পাশাপাশি ফেসবুক পেজে আমি মঈন সমাচার এখানেও আমি দিচ্ছি, আপলোড করছি। তোমরা 2 জায়গায় দেখতে পাবে। তো তোমরা এগুলো ভালোভাবে অনুশীলন করবে, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবে। আর তোমরা যারা ইউটিউব দেখছো তারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে দিয়ে তারপর বেল বাটনে ক্লিক করবে, তারপর অল বাটনে ক্লিক করবে, তাহলে আমার সমস্ত ভিডিও পেয়ে যাবে। আর যারা ফেসবুক পেজে মঈন সমাচারে দেখছো, সেখানে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, আর তাহলেই হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।